তাদের সময় কিন্তু একেবারে অবস্থা দুধের দোয়া তুলসী পাতা ছিল। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বিএনপি। এই অত্যাচারের পর তারা কিন্তু বারবার বিভিন্ন আন্দোলনের ডাক। 1947 সালে আমরা ব্রিটিশদের থেকে আলাদা হই, আমরা ব্রিটিশদের আর গোলামি করব না এই চিন্তা ভাবনা নিয়ে। তারপর আমরা হই পাকিস্তানের অংশ হওয়ার পর কি দেখলাম আমরা? পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী রয়েছে, পশ্চিম পাকিস্তানের যারা রয়েছে, তারা আমাদের উপর বৈষম্য করছে, তারা আমাদেরকে শাসন করছে। এই শাসনের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পাকিস্তান থেকে আবার আলাদা হলাম। আমরা প্রতিষ্ঠা করলাম 1971 সালে স্বাধীন বাংলাদেশ। 1971 সালে যখন সাধারণ মানুষ স্বাধীনতা লাভ করে, তখন কিন্তু সাধারণ মানুষ এটা আশা করেছিল যে এবার হয়তোবা আমাদের গোলামি থেকে আমরা মুক্তি পাবো। 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু একবারে ভেঙে যায়। 1971 সালে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধে যারা সংগ্রামে ছিল, মুক্তিযুদ্ধের ভূমিকায় ছিল, মুক্তিযুদ্ধ করেছে, তারা পরবর্তীতে তাদের যে দায়িত্ব ছিল বিভিন্ন কারণে তারা পালন করতে পারেনি। যারা স্বাধীনতার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, তারা সেই স্বপ্ন রক্ষা করতে পারেনি। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়, সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু অন্যতম একটা বিষয় ছিল যে আমরা কারো গোলাম হব না। কিন্তু স্বাধীন হওয়ার পর কি দেখা যায়? আমরা ঠিকই গোলাম রয়ে গেছি, শুধু আমাদের প্রভুর পরিবর্তন হয়েছে। 71-এর আগে ছিল পাকিস্তানিরা, তার আগে ছিল ব্রিটিশরা, আর 71-এর পর আমরা গোলাম হলাম কাদের? আমাদের নিজেদের লোক, যারা এতদিন নিজেরা মজলুম ছিল, তারাই এখন জালিমে পরিণত হয়েছে। আমরা গোলামি পেলাম আওয়ামী লীগের। শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হলো। শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর তিনি তার মতো করে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন বাংলাদেশের। তিনি দায়িত্ব নেওয়ার পর তখন অনেক সমস্যা ছিল। এই সমস্যাগুলো সাধারণভাবে যদি আমরা ইতিহাস পড়ি, তা আমরা বুঝতে পারবো না। মনে হবে সব সমস্যার মূল মনে হয় তখন শেখ মুজিবুর রহমান ছিল। আসলে তা নয়। সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হলো মানুষের মানসিকতা, গোলামির যে মানসিকতা, দলীয় ভিত্তিক গোলামির যে আমাদের ইতিহাস, তা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। আমাদের স্বভাবের পরিবর্তন হয়নি। আমরা নেতা এটা বলেছে এইটাই ঠিক, এইটাই সর্বময় সর্বশ্রেষ্ঠ কথা, এটাই আমাদের মানতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। যার ফলে কি হয়? একটা সময় গিয়ে মুজিবুর রহমানের বিরুদ্ধে উনি ভুল বলুক সঠিক বলুক, সিদ্ধান্ত উনি যাই নিক, সেটাই সর্বস্বীকৃত হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে আমরা কি দেখেছি? 1971-এর পর যে স্বাধীনতার কথা ছিল তা তো হয়নি। হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে অনাহারে মারা গেছে শেখ মুজিবুর রহমানের ভুল সিদ্ধান্তের কারণে। হাজার হাজার মানুষ নিজের দেশের মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে, রক্ষী বাহিনীর দ্বারা, যা শেখ মুজিবুর রহমানের নিজের গড়া। শেখ মুজিবুর রহমান এদের বিচার করতে পারেনি। কারণ কি? শেখ মুজিবুর রহমানের যে দীর্ঘ সংগ্রামের ইতিহাস, যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসে এরা তার পাশে ছিল। তারা দেশের হয়ে যুদ্ধ করেছিল, তারা তার লোক। তাদের প্রতি যে তার দুর্বলতা, শাসনের ত্রুটির যাই বলুন না কেন, তার অন্যতম কারণ নিজের লোকের বিচার করতে না পারা। দেশ স্বাধীন হওয়ার পর অবস্থাটা কি ছিল আপনারা একটু ধারণা করুন। দেশে কোনো মুদ্রা ছিল না, দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল না। সবকিছুর দায়িত্ব অবশ্যই কাদের উপর ছিল? যারা এই দীর্ঘ সংগ্রামে মুজিবুর রহমানকে বিশ্বাস করে তার পাশে ছিল। মুজিবুর রহমান এখন তাদের উপর বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বাস্তবে কি হলো? যাকে দায়িত্ব দেওয়া হলো সেই চুরির সাথে জড়িত হলো। শেখ মুজিবুর রহমান ওই একই কারণে তাদেরকে বিচারও করতে পারলো না, যে তোমরা তো আমার সাথে ছিলে, তোমাদের এখন আর কি করা যায়। তাদের চেহারার দিকে দেখলে তার মায়া লাগতো। এগুলো ছিল আসল কারণ। 71-এর পর 72 থেকে 75-এর যে ইতিহাসটা, এই ইতিহাসটা 2024-এ আবার কিছুটা ফুটে উঠেছে। 2024-এ আমরা অনেকেই বলি যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কেউ বলে বিপ্লব হয়েছে। যাই হোক, আসলে মানুষ কথা বলার যে স্বাধীনতা অন্তত পক্ষে এইটা তো পেয়েছে, তা কিছুদিনের জন্য হলেও পেয়েছে। এখন আবার সেই আগের অবস্থায় কিন্তু আমরা ফিরে যাচ্ছি। কিভাবে ফিরে যাচ্ছি একটু বিশ্লেষণ করি আপনাদের সাথে। 2024-এর 5ই আগস্টের পর মানুষের যে কথা বলার ধরন ছিল, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা, এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে ফেরত এসেছি। এখন আমরা সর্বোচ্চ আপা। এখন আমাদের মনে একটা ভয় ঢুকেছে যে শেখ হাসিনা আবার ফেরত আসবে। কি কারণে হয়েছে? এর পিছনে বিএনপি, জামাত, ছাত্রদের রাজনীতি, যাই বলেন না কেন, সবকিছুই কিছু কিছু অংশে দায়ী। আমরা কিন্তু এখন আর আশ্বস্ত হতে পারছি না যে এই স্বৈরাচার একবারে দেশ থেকে বিদায় হয়েছে। আমরা স্বাধীনতায় থাকবো। স্বাধীন এই সমাজে আমরা স্বাধীনভাবে, ঠিক যেভাবে 5 আগস্টের পর থেকে কিছুটা দিন আমরা পালন করেছি, ঠিক সেভাবে থাকবো। 2024-এর সাথে আমি 72 থেকে 75-এর কেন আমি তুলনা করলাম আমি একটু বলি। 1971 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, 2024-এও আমরা বলছি আমরা স্বাধীন হয়েছি। 71-এ আমরা স্বাধীন হয়েছিলাম এক শোষণকারী পাকিস্তান গোষ্ঠীর কাছ থেকে। আমরা 24-এ স্বাধীন হয়েছি স্বৈরাচারের হাত থেকে, যাদের একটা গোষ্ঠীর শোষণে পুরো দেশের মানুষ শোষিত হয়েছিল। 72 থেকে 75-এর যে সময়টা ছিল, তখন কিন্তু বাজার একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট বাজারকে নিয়ন্ত্রণ করত। সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা না করে তারা বাজারকে যেভাবে ইচ্ছে তারা কালোবাজারের মাধ্যমে, মজুতদারের মাধ্যমে পণ্যের দাম নিয়ন্ত্রণ করে মানুষকে অনাহারে রাখতো।
24-এর কথা যদি আমরা চিন্তা করি, 24-এও কিন্তু এখন একটা সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেট বাজারকে নিয়ন্ত্রণ করছে, যে সিন্ডিকেট মানুষকে এখনো অস্থিতিশীল একটা অবস্থায় রেখেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি ধরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা 1971-এর সাথে তুলনা করি, এখন আমরা ভালো একটা অবস্থানে আছি। 1971-এর পর বিরোধী দলের ভূমিকা যে দলটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা হলো জাসদ। আমরা এখন যে হাসানুল হক ইনুকে দেখি, আব্দুর রবকে দেখি, আসম আব্দুর রব, তারা কিন্তু একটা সময় এরকম ছিল না, তারা ছিল বৈপ্লবিক। তারা শেখ মুজিবুর রহমানের পতনের অন্যতম মূল হোতা, কারণ তারা তখন শেখ মুজিবুর রহমানের ভুল ত্রুটি যা ছিল এইসব নিয়ে প্রকাশ্যে খুব ব্যাপক আলোচনা করেছে। সময় পাল্টায়, রাজনীতির কারণে তারা চাপে পড়ে। বর্তমান অবস্থা তাদের যদি দেখেন, তারা কিন্তু একটা লেজুর ভিত্তিক রাজনৈতিক অবস্থানে তারা তৈরি হয়েছে। এখন বর্তমানে যারা ছাত্র রাজনীতি বা রাজনৈতিক নতুন দল গঠন করবে, তাদের অবস্থা আসলে কি হবে এখন বলা যাচ্ছে না। হয়তোবা তারা ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে, অথবা এই জাসদের মধ্যে তারা মুখ তুলবে, পড়বে, একটা দল গঠন করবে, যেই দলকে আবার কয়েকটা দলে ভাগ করবে, একাংশ অমুক নেতার, একাংশ অমুক নেতার, এরকম ভাগ হয়ে যেতে পারে। 2024-এর এই সময়টা যখন আমি এই কথাগুলো বলছি, তখন কিন্তু সবচেয়ে বেশি একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, 24-এর বিপ্লবে কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এটা কিন্তু একটা বড় কথা। শেখ হাসিনা সরকার 2008-9 যখন ক্ষমতায় আসে, প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তাদের যে কার্যকলাপ, তার মাধ্যমে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বিএনপি। এই অত্যাচারের পর তারা কিন্তু বারবার বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে, লং মার্চ টু ঢাকা করেছে, এই করেছে, সেই করেছে, কিন্তু তারা তাদের দলীয় সমর্থন ছাড়া সাধারণ মানুষের কিন্তু সমর্থন পায়নি। এর কারণ কি? এর কারণ একটাই, মানুষ কিন্তু আগের যে তাদের শাসনের ইতিহাস তা ভুলে যায়নি। তাদের সময় কিন্তু একেবারে অবস্থা দুধের দোয়া তুলসী পাতা ছিল না। মানুষ এই দুঃসময়কে মনে রেখেছে। আমি কষ্ট করে রাস্তায় গুলি খাবো, আমি কষ্ট করে জেল খাটবো, তার ফলাফল কারা ভোগ করবে? নেতারা। শোষণ করবে কাকে? আমাকে। কেন আমি যাব রাস্তায়? আমার কি দরকার? 2014-এর ইলেকশন গেল, 2018-এর ইলেকশন গেল, 2024-এর ইলেকশন গেল, তিনটা ইলেকশন গেল। তিনটা ইলেকশনের পরও বিএনপি কিন্তু সাধারণ মানুষের তাদের আন্দোলনের যে সমর্থনটা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। যদি এতই সমর্থন থাকতো, তাহলে কিন্তু তারা 14 অথবা 18-তে সরকার উৎখাত করতে পারত। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় তারা আনতে পারতো, শেখ হাসিনা সরকারকে পতন করাতে পারত। কিন্তু চরম সত্য এইটাই যে তাদের জন্য দেশের মানুষ রাস্তায় নামে নাই। মানুষ সাধারণ শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনার যে বর্বরতা তা দেখতে পারেনি, নিজের বিবেককে ধাক্কা দিয়েছে, এই জন্য বেশিরভাগ মানুষ রাস্তায় নেমেছে। হ্যাঁ, এই আন্দোলনে বিএনপির অনেক বড় ভূমিকা ছিল, এটা সত্য। বিএনপির সহায়তা ছাড়া এই আন্দোলন অগ্রসর হতো না, যে পর্যায়ে গিয়েছে এটা কখনোই সম্ভব হতো না। কারণ বিএনপির একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে, তারা একটা ব্যাপক বড় রাজনৈতিক দল, তাদের ব্যাপক সংখ্যায় কর্মী আছে। এই কর্মীরা এই আন্দোলনে মাঠে থেকে সহায়তা করেছে আন্দোলনকারীদের, এটা সত্য। কিন্তু আন্দোলন হাইজ্যাকের যে বিষয়টা, যে এখন তারা দাবি করছে তাদের মাধ্যমেই সরকার পতন হয়েছে, এটা সত্য নয়। চিন্তা করে দেখুন, 2024-এ 5ই আগস্টের আগে যে আন্দোলনটা আমরা দেখেছি, এই আন্দোলন যদি বিএনপি আন্দোলন ডাক দিত, কয়জন মানুষ এই আন্দোলনের বিষয়ে সোচ্চার থাকতো? কয়জন মানুষ হরতাল পালন করতো? কয়জন মানুষ লং মার্চ টু ঢাকা পালন করতো? বাংলাদেশের মানুষের যেটা প্রধান সমস্যা, সেটা হলো লেজুর ভিত্তিক রাজনৈতিক যে চিন্তা ভাবনা। তা আপনার দল গণতান্ত্রিক কথা বলে, গণতন্ত্রের জন্য কথা বলে, সে যে দলই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে দলই হোক, দলের ভিতরে গণতন্ত্রের কি অবস্থা আগে সেইটা দেখেন। যে দলগুলো বর্তমানে মাঠে আছে রাজনীতির নামে, জনসাধারণের উন্নতির জন্য তাদের কি ম্যান্ডেট, তারা কি করবে ক্ষমতায় গেলে, কেউ কি কিছু বলছে? তাদের ম্যান্ডেটগুলো বিষয়ে জনমত কি, তারা কি তা জানতে চেষ্টা করেছে? তাদের একটাই বিষয়, বড় বড় কথা, নির্বাচন দিতে হবে, দ্রুত ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশের মানুষের যতদিন পর্যন্ত মন মানসিকতা পরিবর্তন না আসবে, আর রাজনৈতিক ক্ষেত্রে যতদিন পর্যন্ত এই কেন্দ্রভিত্তিক রাজনীতি না পরিবর্তন হবে, যে একটা দলকে কেন্দ্র করে, দুইটা দলকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনীতি চলমান, এটার পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত দেশের পরিবর্তন হবে না। তা যে দলই ক্ষমতায় আসুক, পার্থক্য শুধু একটাই থাকবে, 19-20। কেউ একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে। আজকে এই কথাগুলো অনেকটা অবান্তর মনে হলো, একবার চিন্তা করে দেখুন, এখানে যদি একটা দল ক্ষমতায় না থাকে, 10টা দল ক্ষমতায় থাকতো, কোলাবোরেশনের সরকার হতো, যে স্বৈরাচার অবস্থায় পৌঁছেছিল আওয়ামী লীগ, তা হতো না। দেশের মানুষের সার্বিক উন্নয়ন হতো। উন্নয়নের নামে যেভাবে আমাদেরকে লুট করা হয়েছে তা হতো না। দেশের মানুষের যে সাধারণ যে চাহিদা, খাদ্য, বস্ত্র, ন্যায় বিচার, এসব কিছু দিতে পারছে না কেউ। আপনি রাস্তা বানালেন, এ রাস্তায় দেশের সাধারণ মানুষ সবাই চলাচল করবে, এটা আমার উন্নয়ন না। আমি চিন্তা করব যখন আমি ভোট দিব, আমার উন্নয়ন কি হয়েছে, আমার উন্নয়ন কি,
আমার নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যমূল্য আছে এগুলোর দাম কমাতে হবে। আমি যখন ঘর থেকে বেরোবো, আমার পরিবার যখন ঘর থেকে বের হবে, তাদের দায়িত্ব সরকারের নিতে হবে যে এই লোকটা যেন আবার সেফলি ঘরে ফেরত আসে, সেই ব্যবস্থা সরকারের করতে হবে। যদি আমার সাথে কোনো অবিচার হয়, তার বিচার করতে হবে। যদি বিচার হয়, তখনই আমি বুঝবো যে হ্যাঁ, আসলে দেশের উন্নতি হয়েছে।